তো আগের দিন আমরা কি পড়েছিলাম? ক্লজ পড়েছিলাম। আচ্ছা, টাইপ অফ ক্লজ ভালো করে লক্ষ্য করবে। আমরা আগের দিন কি শিখেছিলাম? যে ক্লজের মধ্যে কটা পার্ট হয়? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক, আমরা আগের দিন এই দুটো পার্ট শিখেছিলাম এবং বেশি ফোকাস করেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটার ওপর। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর ফোকাস করেছিলাম এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্বন্ধে আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে এমন একটা ক্লজ যেটা সেন্টেন্সে আলাদা করে বসতে পারে, মানে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারে। কি শিখেছিলাম? যে কমপ্লিট সেন্টেন্স একটা তৈরি করতে পারে, ঠিক কিনা? এবং ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আমরা কি দেখেছিলাম? যে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা সেন্টেন্সের মধ্যে একা বসতে পারে না। ঠিক, এর জন্য সবসময় সাপোর্ট লাগে। এর কি লাগে? সবসময় সাপোর্ট লাগে। আর সাপোর্টটা কিসের কিসের লাগে? হয় এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে নিয়ে বসবে, আর না হলে এটা কোনো ফ্রেজকে নিয়ে বসবে। ঠিক, হয় কোনো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে নিয়ে বসবে বা একটা সেন্টেন্সকে নিয়ে বসবে, না হলে কোনো ফ্রেজকে নিয়ে বসবে। এটা আমরা আগের দিন শিখেছিলাম। ঠিক, এবার আমরা এই ডিপেন্ডেন্ট ক্লজকে নিয়ে আরও এক্সট্রা করে শিখবো বা আরও এর গভীরে যাব। ডিপেন্ডেন্ট ক্লজকে ফার্দার চারটে পার্টে ভাগ করা হয়। কটা পার্টে ভাগ করা হয়? ডিপেন্ডেন্ট ক্লজকে ফার্দার চারটে পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আরেকটা হচ্ছে ইনফাইনাইট ক্লজ। ঠিক, একটা হচ্ছে ইনফাইনাইট ক্লজ। তো এই চারটে পার্টে আমরা ডিপেন্ডেন্ট ক্লজকে ভাগ করতে পারি। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে ক্লজগুলো যেগুলো আমরা দেখছি, এগুলো সব কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কোনো না কোনো ফ্রেজের ওপর ডিপেন্ড করে সেন্টেন্সে বসবে। এগুলো কখনোই সেন্টেন্সের মধ্যে একা আসতে পারবে না। ঠিক, আচ্ছা, এগুলোর এক্সট্রা এক্সট্রা করে কিছু নাম আছে, সেগুলো লিখলাম। একটা হচ্ছে যে নাউন ক্লজের এক্সট্রা যে নামটা আছে সেটা হচ্ছে নমিনাল ক্লজ। ঠিক, অ্যাডজেক্টিভ ক্লজের যে এক্সট্রা নামটা আছে সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ঠিক, অ্যাডভার্বিয়াল ক্লজকে অ্যাডভার্বিয়াল ক্লজই বলা হয়, ইনফিনিটিভ ক্লজকে ইনফিনিটিভ ক্লজই বলা হয়। ঠিক আছে, শুধুমাত্র এই দুটোর এক্সট্রা নাম আছে। একটা হচ্ছে নাউন ক্লজের নাম হচ্ছে নমিনাল ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজের নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। এবার খুব মনোযোগ দিয়ে বোঝ, আমাদের এগুলোকে মনে রাখার কোনো দরকার নেই। আমাদের এগুলোকে, এই যে এতগুলো ক্লজ আছে, এগুলোকে মনে রাখার কোনো দরকার নেই। কেন? কারণ এইগুলো শুরুতে দেখ একটা একটা করে ওয়ার্ড আছে, দেখতে পাচ্ছিস? এইগুলো শুরুতে একটা একটা করে ওয়ার্ড আছে। এই যে আলাদা আলাদা এই যে চারটে ওয়ার্ড আছে, এইগুলোই এই ক্লজগুলোকে আলাদা আলাদা করছে। তার মানে আমাদের যদি এই চারটে মানে বা এই চারটের ব্যবহার ঠিকঠাক মতন আমরা জানি, তাহলে এই ক্লজগুলো পুরোপুরি আমরা রপ্ত করে নিতে পারবো। বোঝা গেল কি বললাম? যে এই যে ক্লজগুলোকে আমরা দেখছি, এই ক্লজগুলোর তফাৎটা কোথায় তৈরি হচ্ছে? এদের নামেতে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনফিনিটিভ। তো যদি আমরা এই সমস্ত পার্টস, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের ব্যবহারগুলোকে জেনে নিই,
তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা নমিনাল ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারছিস কি বলতে চাইছি? তার মানে আমাদের সব থেকে প্রথমে কি শিখতে হবে, যে নাউন কোথায় ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়। মাথায় ঢুকলো? সেরকমই অ্যাডভার্ব কোথায় ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়। এই জিনিসগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে যে কোনো ক্লজকে তুলে ধরে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে এটা কি ক্লজ, আমরা অনায়াসে বলতে পারবো। চল এবার আমি এক একটা করে ক্লজকে তুলছি এবং এক একটা করে ক্লজকে ডিটেলসে ব্যাখ্যা করছি। সব থেকে প্রথমে আমরা শিখবো নাউন ক্লজ। কি শিখবো? আচ্ছা, নাউন ক্লজ আর নমিনাল এই দুটোর মধ্যে হালকা একটুখানি পার্থক্য আছে, ঠিক আছে? নমিনাল ক্লজ নাউন ক্লজেরই একটা অংশ, ঠিক আছে? নমিনাল ক্লজ যেটা আমরা বলছিলাম যে এর আরেকটা নাম আছে নমিনাল ক্লজ, লেখা আছে তো অর করে, ওইটা এই নাউন ক্লজেরই একটা অংশ, মেন নাম হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা এবার আমাকে বলতো যে নাউন আমরা কখন ব্যবহার করি, কোথায় ব্যবহার করি? যখন কোনো হ্যাঁ, যখন কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, এই সমস্ত নাম থাকে, কোনো লিভিং থিং বা নন লিভিং থিং থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা নাউন বলতে পারি। বা আমরা সোজা কথায় বলতে পারি যে আমরা চোখ খুলে সামনে যাই দেখতে পাই সেই সমস্ত কিছুই হচ্ছে আমাদের এক একটা নাউন, ঠিক? তো এগুলোকে নাউন বলা হয়। আচ্ছা এবার আমাকে বল একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় কোথায় বসতে পারে? একটা হচ্ছে সাবজেক্টে বসতে পারে, একটা হচ্ছে অবজেক্টে বসতে পারে, ঠিক? একটা সাবজেক্টে বসতে পারে, একটা অবজেক্টে বসতে পারে। এই অবজেক্টের দুটো পার্ট হয়ে যায়, এই অবজেক্টের দুটো পার্ট হয়ে যায়। একটা হয় ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বসে, একটা হয় ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বসে, আর একটা হয় প্রিপোজিশন, তারপরে কি বসে? অবজেক্ট বসে। ভার্বের পরে অবজেক্ট বসে কারণ ভার্বের অবজেক্ট নেওয়ার ক্ষমতা আছে, ভার্বের অবজেক্ট নেওয়ার ক্ষমতা আছে। আর অন্য কোনো পার্টস অফ স্পিচের আছে কি? হ্যাঁ আছে, প্রিপোজিশনের অবজেক্ট নেওয়ার ক্ষমতা আছে। এই দুটো বাদে বাকি কোনো পার্টস অফ স্পিচ অবজেক্ট নিতে পারে না। বোঝা গেল? অ্যাকচুয়ালি যখন জয়নিং আমরা শিখবো, তো জয়নিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করবি আলাদা আলাদা বইয়েতে, আমি যে কোনো গ্রামার বইয়ের কথা বলছি, লক্ষ্য করবি সেখানে লেখা থাকে, যেমন নাউন ক্লজের ক্ষেত্রে ওখানে লেখা থাকবে হোয়াট, হুইচ, দ্যাট। সেম একই জিনিস রিলেটিভ ক্লজের ক্ষেত্রেও লেখা থাকে, দ্যাট, হুইচ, হোয়েন, এগুলো। বোঝা গেল? আর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রেও এটা লেখা থাকে, হোয়েন, হোয়ার, এই সমস্ত কিছু। তো এতে কি হয়, আমাদের কনফিউশন হয়। দ্যাট আমরা নাউন ক্লজেও ব্যবহার করছি, আবার দ্যাট আমরা অ্যাডজেক্টিভ ক্লজেও ব্যবহার করছি, মানে রিলেটিভ ক্লজে। তো এই যে পার্থক্যটা তৈরি হয়, এর মধ্যে পার্থক্যটা তো আমরা বুঝতে পারি না, প্রবলেম এখান থেকে শুরু হয়। তাই জন্য যদি কেউ এরকমভাবে পড়ে, যেরকমভাবে আমি বলছি, যে নাউন ক্লজ, নাউন ক্লজকে আগে প্রথমে বুঝে নিতে হবে কোথায় নাউন ক্লজ ব্যবহার করা হয়, তারপর তুই যে ওগুলো হচ্ছে কি কানেক্টর, এই যে আমরা যেগুলো আগের দিন পড়ছিলাম না, কানেক্টর, ঠিক? এবার এই তফাৎটা এরকমভাবে কেউ ভাববি না যে আমি জাস্ট খালি 4-5টা মুখস্থ করে নেবো, যে নাউন ক্লজের ক্ষেত্রে এই কানেক্টরগুলো বা এই কোঅর্ডিনেটরগুলো ব্যবহার করা হয়, শুধু ওইটাই মুখস্থ করে চলে যাব আর আমি এক্সামে পেরে যাবো, এমনটা নয়। কারণ এমন অনেক কোঅর্ডিনেটর আছে যেটা কি বললাম, নাউন ক্লজেও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভ ক্লজেও বসতে পারে, আবার অ্যাডভার্বিয়াল ক্লজেও বসতে পারে। এমন অনেক কোঅর্ডিনেটর আছে। তাই কোঅর্ডিনেটরের উপর ফোকাস না করে আমাদের এরকমভাবে পড়তে হবে যে এটা নাউন ক্লজ, কেন নাউন ক্লজ, ঠিক? এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কেন অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, সেরকমভাবে। এবার কিছু কানেক্টর লিখে নে যেগুলো নাউন ক্লজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কানেক্টর বা এটাকে কি বলা হয়? ORDINATOR, কোঅর্ডিনেটর। কি বলা হয়? কোঅর্ডিনেটর। আর এটাকে কানেক্টরও বলা হয়, কোঅর্ডিনেটরও বলা হয়। মানে এগুলো কি করে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কনজাংশন হয়, এগুলো কি হয়? কনজাংশন হয়, যেগুলো বিভিন্ন ডিপেন্ডেন্ট ক্লজের কি করে, সামনে বসে, একদম সামনে, একদম সামনে বসে।
ঠিক, বিভিন্ন ডিপেন্ডেন্ট ক্লজের একদম সামনে বসে কোঅর্ডিনেটর গুলো, এবং তারপর কি করে, ওর সাথে আমি কি বললাম, ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিতে হবে বা কোনো ফ্রেজ দিতে হবে, তার সাথে তবে একটা কমপ্লিট সেন্স দেবে। তো তখন আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, কিছু কানেক্টর বা কোঅর্ডিনেটর যেটা আমাদের নাউন ক্লজের মধ্যে ব্যবহার করা হয়, সেগুলো কি কি, সেগুলো লিখে নে এক এক করে। প্রথমত হচ্ছে হোয়াট, তারপরে হচ্ছে ওয়্যার, তারপর হচ্ছে হোয়েন, ওয়াই, হু, হুম, হুইচ, হুজ, হাউ। তো এগুলো সাধারণত নাউন ক্লজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি কি বললাম, হোয়াট, ওয়্যার, হোয়েন, ওয়াই, হু, হুম, হুইচ, হুজ, হাউ। ঠিক, লেখা হয়ে গেছে। এবার লক্ষ্য করবি, আমি যেরকম আগেই বললাম যে এর মধ্যে অনেক কানেক্টর বা অনেক কোঅর্ডিনেটর, সেগুলো কিসে ব্যবহার করা হবে, অ্যাডজেক্টিভ ক্লজেও ব্যবহার করা হবে, আবার অ্যাডভার্বিয়াল ক্লজেও ব্যবহার করতে হবে। তো আমাদের এই রকম মুখস্থ রাখলে হবে না, আমাদের আগে বুঝে নিতে হবে যে জিনিসটা কি, কেন ব্যবহার করা হচ্ছে, তারপর আমরা সেটাকে ইউজ করতে পারবো। এবার কিছু সেন্টেন্স এখানে লক্ষ্য কর। সেন্টেন্সটাকে আমি কি লিখলাম, রাজ ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, নাউন কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমি বললাম, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, সাবজেক্ট কাকে বলে বলতো, সাবজেক্ট কাকে বলে, সেন্টেন্সে যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে সেই সেন্টেন্সের কি, সাবজেক্ট। এরপর হচ্ছে কি, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। অবজেক্ট কাকে বলে, যদি আমি বলি অবজেক্ট কাকে বলে, অবজেক্ট হচ্ছে সেই জিনিসটা বা সেই ব্যক্তি বা সেই বস্তুটা যে অ্যাকশনটাকে রিসিভ করছে। তাহলে রিসিভ দ্য অ্যাকশন, ঠিক আছে, রিসিভ দ্য অ্যাকশন, তো সেটাকে কি বলা হয়, অবজেক্ট বলা হয়। বুঝে গেল। এই অবজেক্টের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ভার্বের পরে বসতে পারে আর প্রিপোজিশনের পরে বসতে পারে, ভার্বের পরে বসতে পারে আর প্রিপোজিশনের পরে বসতে পারে। ঠিক আছে, আমরা এখানে ছোট্ট করে এটাকে লিখে রাখলাম যাতে আমাদের এইখানে বুঝতে সুবিধা হয়। ঠিক, আচ্ছা, প্রথম আমি এক্সাম্পল কি নিলাম, যে রাজ ইজ গোয়িং টু স্কুল, রাজ ইজ গোয়িং টু স্কুল। এবার এখানে লক্ষ্য কর, রাজ হচ্ছে একটা ব্যক্তি। আচ্ছা, সেন্টেন্সে কার সম্বন্ধে বলা হচ্ছে, কার সম্বন্ধে বলা হচ্ছে, রাজের সম্বন্ধে, বা কে কাজটা করছে, যদি আমি বলি কে কাজটা করছে, রাজ কাজটা করছে, তাহলে রাজ কার্য করছে। তো রাজ ইজ গোয়িং টু স্কুল, তাহলে রাজ হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট। কি করে বুঝলাম, যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে, যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে। এবার এখানে লক্ষ্য কর, এখানে টু দেওয়া আছে। আচ্ছা, টুটা কি, প্রিপোজিশন, টুটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে দেখতো এখানে একটা কিছু লেখা আছে তো, স্কুল, তো এটাও তো একটা নাউন, এটাও তো একটা নাউন। আচ্ছা, এটা কি হিসাবে ব্যবহার হচ্ছে বলতো, অবজেক্ট হিসাবে, কারণ প্রিপোজিশনের পরে কি আসে, অবজেক্ট আসে। প্রিপোজিশনের পরে কি আসে, সব সময় প্রিপোজিশনের পরে কি আসে, অবজেক্ট আসে। তাহলে আমরা দেখতে পেলাম যে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। আরেকটা আমি এক্সাম্পল নিচ্ছি যেখানে আমরা দেখবো যে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, সন্দীপ ডাজ দিস ওয়ার্ক। ঠিক, এবার এখানে লক্ষ্য কর, সন্দীপ তো সেন্টেন্সের সাবজেক্ট, কে কাজটা করছে, সন্দীপ কাজটা করছে, তো সন্দীপ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ঠিক, আচ্ছা, ডাজটা হচ্ছে ভার্ব, ডাজটা হচ্ছে কি, হ্যাঁ ভার্ব। ঠিক আছে, আচ্ছা, এটা সেন্টেন্সের মেন ভার্ব, সেন্টেন্সের মেন ভার্ব। আচ্ছা, কি করে বুঝবো মেন ভার্ব না অক্সিলারি ভার্ব, এটাও শিখিয়েছিলাম, কি করে বুঝবো, হ্যাঁ, যদি সেন্টেন্সের মধ্যে অ্যাকশন বোঝায়, যে ভার্বটার মাধ্যমে অ্যাকশন বোঝাবে সেটাই হয়ে যাবে সেন্টেন্সের মেন ভার্ব, যখন দুটো ভার্ব থাকবে। ঠিক আছে, যখন দুটো ভার্ব থাকবে, যেমন হচ্ছে যে ইজ গোয়িং, যেমন হচ্ছে ইজ গোয়িং, এখানে গোয়িং দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে, গোয়িং দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে। হ্যাভ ডান, ডান দিয়ে এখানে কি বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে।
তো যেটা দিয়ে অ্যাকশন বোঝাবে সেইটাই হয়ে যায় কি সেন্টেন্সের মেন ভার্ব, যখন দুটো ভার্ব থাকবে। ঠিক, বা এরকম ভাবেও মনে রাখতে পারিস যে পরের বা শেষের যে ভার্বটা থাকে সেটাই হয়ে যায় সেন্টেন্সের মেন ভার্ব, কারণ অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যেগুলো থাকে সেগুলো শুরুতে বসে। অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যেগুলো থাকে সেগুলো শুরুতে বসে। যেমন যদি লেখা থাকে হ্যাভ বিন ওয়ার্কিং, হ্যাভ বিন ওয়ার্কিং, তো এখানে এই যে ওয়ার্কিংটা আছে, যেটা শেষের ভার্বটা আছে সেটাই মেন ভার্ব, আর এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। ঠিক, তাহলে এখানে লক্ষ্য কর আর যখন সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে সেটাই হয়ে যাবে মেন ভার্ব। যেমন এখানে লক্ষ্য কর সেন্টেন্সে একটাই ভার্ব ছিল, এটাই হয়ে যাবে মেন ভার্ব। যদি আমি লিখি যে রাম ইজ এ গুড বয়, এখানে লক্ষ্য কর সেন্টেন্সে কটা ভার্ব আছে, একটাই ভার্ব আছে, দেখ ইজ, তাহলে এটাই হয়ে যাবে কি মেন ভার্ব। ঠিক আছে, এটাই হয়ে যাবে কি মেন ভার্ব। তো সবসময় খেয়াল রাখবে যদি সেন্টেন্সে একটাই ভার্ব থাকে সেটাই হয়ে যায় মেন ভার্ব, আর যদি সেন্টেন্সের মধ্যে দুটো বা তিনটে ভার্ব থাকে তাহলে শেষের যে ভার্বটা থাকে সেটা হয়ে যায় মেন ভার্ব। ঠিক, বা যেটা দিয়ে অ্যাকশন বোঝাচ্ছে সেটাই হয়ে যায় মেন ভার্ব। তো আমরা এখানে দেখলাম যে সন্দীপ ডাজ, এটা হয়ে যাবে মেন ভার্ব, আর মেন ভার্বের পরেই আমাদের দেখ এখানে বসছে দিস ওয়ার্ক, এই কাজটা করছে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের অবজেক্ট। আচ্ছা, এটা কার অবজেক্ট বলতো, প্রিপোজিশনের অবজেক্ট না, এটা কার অবজেক্ট, ভার্বের অবজেক্ট, আমাদের যে মেন ভার্বটা আছে তার অবজেক্ট। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে নাউন আমাদের সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসতে পারে, আর প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসাবে বসতে পারে। ঠিক, এটা হচ্ছে তার এক্সাম্পল। তো যদি আমি বলি যে মোমো ইজ সো টেস্টি, মোমো ইজ সো টেস্টি, এখানে মোমোটা কি সেন্টেন্সের সাবজেক্ট। এবার লক্ষ্য কর যদি আমি এর জায়গায় এরকম লিখি হোয়াট মাদার ইজ কুকিং ফর ডিনার ইজ সো টেস্টি। ঠিক আছে, কি লিখলাম, হোয়াট মাদার ইজ কুকিং ফর ডিনার ইজ সো টেস্টি। এবার এখানে লক্ষ্য কর আমি জাস্ট এই যে মোমোটাকে চেঞ্জ করেছি, দেখ এই মোমোটাকে চেঞ্জ করে আমি এখানে এই জিনিসটা লিখেছি হোয়াট মাদার ইজ কুকিং ফর ডিনার। তো মা কি বানাচ্ছে, মোমো বানাচ্ছে। তো কেউ একটা ধরে নে, একটা ছেলে, বাড়িতে দুটো ছেলে আছে, একটা ছেলে এরকম বললো যে মোমো খুব টেস্টি, আর একটা ছেলে বললো যে মা যেটা বানাচ্ছে সেটা খুব টেস্টি। তার মানে এটাও তো সেন্টেন্সের নাউনকে রিপ্লেস করছে। কাকে রিপ্লেস করছে, এই যে সেন্টেন্স, এই যে ছোট্ট অংশটা, এটা কাকে রিপ্লেস করছে, মোমো, নাউনকে রিপ্লেস করছে। এবার আমাকে বলতো এটা ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ সেন্টেন্সের শুরুতে কি আছে, দেখ হোয়াট আছে, আর এর মানেটা কি শেষ হচ্ছে। আমি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা করে বসাই যে হোয়াট ইজ মাদার কুকিং ফর ডিনার, যদি আমি সামনের কোনো একটা ব্যক্তিকে এরকম বলি যে হোয়াট ইজ মাদার কুকিং ফর ডিনার, তো সে সোজা সাপটা বলবে যে পাগল নাকি, মানে কোনো ধারণা দাঁড়াবে না। একটা অর্থ তো বোঝা যাচ্ছে কিন্তু এর ধারণা দাঁড়াবে না, যেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে এর একটা অর্থ বোঝা যাচ্ছে, ডিপেন্ডেন্ট ক্লজের একটা অর্থ বোঝা যায় কিন্তু কোনো ধারণা দাঁড়ায় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি ক্লজ, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর কি ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ, যদি বলে কি ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ, তো আমরা ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ দেখেছিলাম কি না? তাহলে সেখানে আমরা কি দেখলাম যে নাউন ক্লজ হয়, এটা কাকে রিপ্লেস করছে, নাউনকে রিপ্লেস করছে। তার মানে এটা কি ধরনের ক্লজ হয়ে যাবে, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ
নাউন ক্লজ। বোঝা গেল তাহলে? হ্যাঁ, আরো উদাহরণ নিচ্ছি। তো ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ, এখান থেকে একটা ছোট্ট জিনিস মনে রাখবি, ওখানে যে আমরা নমিনাল ক্লজ লিখছিলাম, নমিনাল ক্লজের ডেফিনেশন হচ্ছে সেন্টেন্সের মধ্যে কেবলমাত্র সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। নমিনাল ক্লজ কাকে বলে? সেই ক্লজ যেটা সেন্টেন্সের মধ্যে কেবলমাত্র সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। আর অন্য কোনো জায়গায়, যেমন অবজেক্টিভ কেসে বা অন্য যেগুলো কেসে আমরা দেখছিলাম, অবজেক্টিভ কেসের যে দুটো ভার্বের পরে প্রিপোজিশনের পরে, সেখানে কিন্তু কোনো নাউন থাকলে সেটাকে নমিনাল ক্লজ বলবো না। নমিনাল ক্লজ সেটাকে বলে যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তার মানে এটাকে নাউন ক্লজও বলতে পারি, আবার আমরা নমিনাল ক্লজও বলতে পারি। মাথায় ঢুকলো? নাউন ক্লজও বলতে পারি, নমিনাল ক্লজও বলতে পারি, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। চল এরপরে আরো কিছু এক্সাম্পল নিই। এবার লক্ষ্য কর, আই ডোন্ট নো হিজ হাউস, বা এখানে আমরা এরকম লিখতে পারি আরো সুন্দর করে দেখার জন্য, রামস হাউস। এবার এখানে লক্ষ্য কর সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, কার সম্বন্ধে বলা হচ্ছে বা কে কথাটা বলছে, তাহলে এটা হয়ে যাবে সাবজেক্ট। ঠিক, ডোন্ট নোটা হয়ে যাবে কি মেন ভার্ব, মেন ভার্ব। আমি কি বলেছিলাম দুটো ভার্ব থাকবে, পরের যে ভার্বটা থাকে সেটাই মেন ভার্ব হয়ে যায়। ঠিক, তাহলে এটা হয়ে যাবে মেন ভার্ব, বা এটার মধ্যে দিয়ে কাজ বোঝাচ্ছে। আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের, দেখ এটা দুটো পার্টে ভাগ আছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে নট, ডু নট। ঠিক, এই নটটা তো হচ্ছে অ্যাডভার্ব, আর এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক, তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, এটা হয়ে যাচ্ছে মেন ভার্ব। বাকি এখানে পড়ে আছে দেখ রামস হাউস, তো এটা একসঙ্গে আছে, লক্ষ্য কর এটা একসঙ্গে আছে, রামস হাউস। এখানে এই রামটা কি বলতো, কে বলতে পারবে রামটা কি? না, রামটা নাউন নয় না, ফাট পাগলা, অবজেক্ট তো এই পুরোটা, রামটা কি? রামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি তো বলেছিলাম যে মেন নাউন কোনটা, হাউসের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যে হাউসটা মানে নাউনটা কার, নাউনটা হচ্ছে রামের, তাহলে নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয় কে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা কি হয়ে যাবে? হাউসটা, এটা হয়ে যাবে আমাদের নাউন, আর এই দুটো একসঙ্গে মিলিয়ে হয়ে যাবে অবজেক্ট। বোঝা গেল? এবার লক্ষ্য কর এটা কার অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট না মেন ভার্বের অবজেক্ট? কার অবজেক্ট? মেন ভার্বের অবজেক্ট। মেন ভার্বের পরেই ডাইরেক্ট বসছে, মেন ভার্বের অবজেক্ট মেন ভার্বের পরেই ডাইরেক্ট বসে, প্রিপোজিশনের অবজেক্ট প্রিপোজিশনের পরে ডাইরেক্ট বসে। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে যাবে? মেন ভার্বের অবজেক্ট। এবার যদি আমি এটাকে এরকম ভাবে লিখি, দেখ আই ডোন্ট নো where his house is, I don't know where his house is। এখানে his এর জায়গায় তোরা রামসও লিখতে পারি, where Ram's house is, যদি আমরা এরকম ভাবে লিখি। তাহলে লক্ষ্য কর আমি এখানে শুধুমাত্র চেঞ্জ করেছি এই পোর্শনটা, এই যে পোর্শনটা এটাকে আমি চেঞ্জ করে এরকম ভাবে লিখেছি। কিরকম ভাবে লিখেছি? এই পোর্শনটাকেই চেঞ্জ করে আমি এরকম ভাবে লিখেছি যে রামের হাউস, রামের ঘর, এটাকে চেঞ্জ করে আমি কি লিখেছি? where his house is, কোথায় তার বাড়িটা সেটা আমি জানি না, কোথায় তার বাড়িটা সেটা আমি জানি না। এবার এইখানে এটা কি ছিল? মেন ভার্বের অবজেক্ট ছিল, ছিল কি? মেন ভার্বের অবজেক্ট ছিল, আর এটা কি ছিল? একটা নাউন ছিল, নাউন ছিল তো। এবার এখানে লক্ষ্য কর একই তো সেন্টেন্স, খালি জাস্ট এই অংশটা চেঞ্জ, তাহলে এটাও কি হয়ে যাবে? অবজেক্ট। এটাও কি হয়ে যাবে? পুরোটাই অবজেক্ট হবে তো, অবজেক্ট। আর এটা কি ধরনের, যদি আমি বলি ক্লজ, এটা হচ্ছে একটা কি ধরনের ক্লজ? আমাকে দেখে বলতো কি ধরনের ক্লজ, ভালো করে দেখ।
where his house is, এটা কি ধরনের ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা এটা কোন জিনিসটাকে রিপ্লেস করছে? কোন জিনিসটাকে রিপ্লেস করছে? নাউনকে রিপ্লেস করছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ হয়ে যাবে, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ। আচ্ছা এবার আমাকে বলতো যে এটাকে আমরা নমিনেটিভ ক্লজ বলতে পারি কি? এটাকে নমিনেটিভ ক্লজ বলতে পারি কি? নমিনেটিভ ক্লজ কখন বসে? সেন্টেন্সের সাবজেক্টে বসে। নমিনেটিভ ক্লজ কখন বসে? সেন্টেন্সের সাবজেক্ট। এখানে সেন্টেন্সের সাবজেক্টে বসেছিল না, কোথায় বসছিল? অবজেক্টে বসছিল। তার মানে এটা কি ক্লজ হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ হবে, নমিনেটিভ ক্লজ কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ। ইজি লাগছে? তাহলে নাউন ক্লজ আমরা কি করে ধরতে পারছি? যে যেখানে যেখানে নাউন বসছে, যেখানে যেখানে নাউন বসছে সেখানে সেখানেই যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বসে, সেখানে সেখানেই যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বসে তাহলে সেটাই হয়ে যাবে নাউন ক্লজ। বোঝা গেল? এমন নয় যে এখানে হোয়ার লেখা আছে মানে এটা নাউন ক্লজ, এখানে দ্যাট লেখা আছে মানে এটা নাউন ক্লজ, এমনটা নয়। যে জায়গাটাকে রিপ্লেস করছে সেই জায়গাটায় যে পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটাই হয়ে যাবে আমাদের সেই ক্লজ। যেমন এইখানে কি ছিল? এটা নাউন ছিল, নাউনটাকে রিপ্লেস করছে, তাই জন্য এটা কি হয়ে যাবে? একটা নাউন ক্লজ। মাথায় ঢুকলো? আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি যেটা প্রিপোজিশন দিয়ে বোঝাবো, ঠিক আছে? এটা লেখা হয়ে গেছে, মুছে দিই। চল এই এক্সাম্পলটা এবার দেখ। আই ক্যান নট বিলিভ ইন মুনস ওয়ার্ড। তাহলে আমি বিশ্বাস করতে পারছি না মুনের কথায়। এখানে আমরা সেম ভাবে আগে ব্রেক করে নেব। সেন্টেন্সের কোথায় কি? এটা কি সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট। এটা কি সেন্টেন্সের সাবজেক্ট। আচ্ছা এটা কি? ক্যান কি? ক্যান বল বল বল, ক্যান কিসের মধ্যে পড়ে? অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। আর অক্সিলারি ভার্বের মধ্যে মডেল ভার্ব, মানে এর পরে সবসময় কি আসে? V1 আসে। দেখ ক্যান নট বিলিভ, তো এটা কি? V1 ফর্ম। ক্যান নট বিলিভ। নটটা কি? নটটা হচ্ছে অ্যাডভার্ব। নটটা কি? নটটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা আগেও পড়েছিলাম ডু নট ছিল সেখানে, এখানে ক্যান নট। তাহলে মডেল ভার্ব, এটা হচ্ছে মডেল ভার্বের পরে V1 বসে, তো V1 ঠিক। আর এর পরে দেখ এখানে এটা কি লেখা আছে? ইন। ইন কি? ইন কি? প্রিপোজিশন। তাহলে ইনটা হয়ে গেল প্রিপোজিশন। আর এখানে দেখ মুনস ওয়ার্ড, এটা কি হয়ে যাবে? মুনস ওয়ার্ড এটা কি হয়ে যাবে? অবজেক্ট। এটা কি হয়ে যাবে? অবজেক্ট, ঠিক। আচ্ছা এবার আমাকে বলতে এটা কিসের অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট। কার পরে বসছে দেখতে হবে, কার পরে বসছে দেখতে হবে। প্রিপোজিশনের পরে বসছে মানে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের পরে বসছে মানে প্রিপোজিশনের অবজেক্ট। যদি আমাদের এখানে ভার্বের পরে বসতো ভার্বের অবজেক্ট হতো, ঠিক। এবার এখানে লক্ষ্য কর, যদি আমি সেন্টেন্সটাকে এরকম করে লিখি, আই ক্যান নট বিলিভ ইন হোয়াট আই হ্যাভ হার্ড। ঠিক আছে? কি লেখা আছে? আই ক্যান নট বিলিভ ইন হোয়াট আই হ্যাভ হার্ড। এবার এখানে লক্ষ্য কর, একই সেন্টেন্স আছে, একই সেন্টেন্স। এই যে যদি আমি এত দূর অবধি দেখি, ওপরের দেখি আর নিচে দেখি, একই লেখা আছে। চেঞ্জ কোথায় হয়েছে? চেঞ্জ কোথায় হয়েছে? শুধুমাত্র এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কি না? তো এই পোর্শনটুকু চেঞ্জ হয়েছে। এটা কাকে রিপ্লেস করছে? অবজেক্টকে রিপ্লেস করছে। কাকে রিপ্লেস করছে? অবজেক্টকে রিপ্লেস করছে। অবজেক্ট কে হতে পারে? অবজেক্ট কে হতে পারে? অ্যাডজেক্টিভ অবজেক্ট হতে পারে, নাউন অবজেক্ট হতে পারে। কাকে? কে অবজেক্ট হতে পারে? নাউন অবজেক্ট হতে পারে। তাহলে এটা কি? এটাও তো নাউন, নাউনকেই তো রিপ্লেস করছে। তাহলে এটাও তো নাউনকেই রিপ্লেস করছে। তাহলে এটা কি ক্লজ হয়ে যাবে? এবার এখানে লক্ষ্য কর, এখানে কি লেখা আছে? হোয়াট আই হ্যাভ হার্ড। হোয়াট আই হ্যাভ হার্ড, এটা ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াট আই হ্যাভ, দেখ লক্ষ্য কর, প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে, প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে একটা করে কানেক্টর থাকে। প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে একটা করে কানেক্টর থাকে, যেটা আমরা প্রথমে লিখলাম। তো এখানে হোয়াট আই হ্যাভ হার্ড, এখানে
এটা কি ক্লজ? এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? আর যদি বলি আমি ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কিসের অংশ, এটা একটা নাউনের অংশ, তাহলে এটা হয়ে যাবে কি একটা নাউন ক্লজ। এখানে আগে কি বসছিল? নাউন বসেছিল, তো নাউনকে রিপ্লেস করে ডিপেন্ডেন্ট ক্লজটা আসছে, তো তাহলে এটা কি ক্লজ হয়ে যাবে? নাউন ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ, বোঝা গেল? আচ্ছা, এটা কি নমিনেটিভ ক্লজ হবে? না কেন? কারণ এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। নমিনেটিভ ক্লজ বা নমিনাল ক্লজ সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে না। তাহলে বোঝা গেল নাউন ক্লজ নিয়ে কোনো অসুবিধা আছে? নাউন ক্লজ, নাউন আমি আরেকবার রিক্যাপ করে নিচ্ছি পুরো জিনিসটাকে। নাউন ক্লজ সেইটাকে বলা হয় যে ক্লজটা শুধুমাত্র নাউন যেখানে যেখানে বসে সেই জায়গাগুলোকে রিপ্লেস করতে পারে। ঠিক, নাউন কোথায় কোথায় বসে আমরা বলেছিলাম? সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, ভার্বের পরে, প্রিপোজিশনের পরে, সেই জায়গাগুলোতেই দেখ না রিপ্লেস হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে। তো যে ডিপেন্ডেন্ট ক্লজটা ওই নাউনটাকে রিপ্লেস করছে সেটা এক তো প্রথমত ডিপেন্ডেন্ট ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কিসের অংশ? নাউন ক্লজের অংশ। ব্যাস, নেক্সট দিন আমরা এর পরের যে পার্টগুলো আছে সেগুলো কভার করব। ঠিক আছে, চল।